রিশফার এমন ভয়ঙ্কর রূপ দেখে আমি চমকে গেলাম। কেন যেন আমার গলা দিয়ে একটা শব্দও বের করতে পারছি না। আমি ছাদের দিকে তাকিয়ে রিশফাকে ইশারা করে বললাম, তুমি কি আমাকে মেরে ফেলার জন্য ফুলের টপটা ফেললে? রিশফা কর্কশ গলায় বলল, তোকে না আসতে না করেছিল সে? তাহলে কেন আসলি তুই? তোর নিজের জন্য মায়া হয় না? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11টা বাজে। রিশফার কথা শুনে কানের ওপর 2টা থাপ্পড় মেরে মাথা ঝাঁকিয়ে দিলাম, যেন তার কথা আমি ছেড়ে ফেলে দিলাম মাথা থেকে। এবার তার রিয়াক্ট দেখার জন্য উপরে তাকালাম, কিন্তু তখন সেখানে রিশফা ছিল না। আমি আর দেরি না করে সোজা কলিং বেল দিলাম বাসায়। সেই দিনের মতো আজকেও দরজা খুলে গেল। আমি ধীরে ধীরে প্রবেশ করলাম, কারো কোনো সারা শব্দ নেই। আমি ডাকলাম, আন্টি, আন্টি বাসায় আছেন? কোনো উত্তর নেই। সত্যি বলতে এই রহস্য জানার কৌতূহল আমাকে ভয় পেতে দিচ্ছে না। আমি দেখতে চাই এখানে কি হচ্ছে। তার জন্য যদি মরতেও হয় তাও আমি মেনে নিব। তারপর আস্তে আস্তে রিশফার পড়ার ঘরে প্রবেশ করলাম। দেখলাম ওই দিনের মতোই রিশফা মনোযোগ দিয়ে খাতায় কি যেন আঁকছে। আমি ডাক দিলাম, রিশফা। রিশফা চমকে উঠে সালাম দিয়ে বলল, স্যার আজকে আপনি পুরো 3 মিনিট দেরি করে এসেছেন। যারা সময়ের মূল্য দেয় না তাদেরকে আমি পছন্দ করি না। নিজের ছাত্রীর মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা 3 বাজে। আমি বললাম, তোমার জন্যই তো দেরি হলো। আমার মাথায় ফুলের টপ ফেলে আমাকে মারতে চেয়েছিলে কেন? রিশফা খুব সাবলীল ভাবেই জবাব দিল, আমি আপনাকে মারতে কেন চাইবো? আমার তো জীবিত মানুষ পছন্দ। এটা শুনে আমি হেসে উড়িয়ে দেওয়ার ভান করলাম, যেন এটা আমি ইয়ার্কি হিসেবে নিয়েছি। কিন্তু আমার মনে অন্য কিছু চলছে। আমি জানি রিশফা মজা করছে না, কিন্তু আমাকে শান্ত থাকতে হবে। আমার ভয়টা প্রকাশ পেয়ে গেলে এখান থেকে আর ফিরে যাওয়া হবে না আমার। তাহলে রিশফা কি মানুষ না? দেখতে তো একদম মানুষের মতোই স্বাভাবিক, শুধু ওর চোখগুলো একটু অদ্ভুত, নীল রঙের চোখ। আগে কখনো দেখিনি। কেমন একটা মায়া কাজ করে ওর চোখে। রিশফা বলল, স্যার আপনি একটা সাইকো। আমি তো ভেবেছিলাম আপনি আর আসবেন না। মানুষ হিসেবে যতটুকু সাহস থাকা দরকার ততটুকু সাহস থাকাই ভালো। লিমিটের বাইরে সাহস দেখাতে গিয়ে অনেক মানুষই তার প্রাণ হারিয়েছে। রিশফার এমন রহস্যময় কথা শুনে ভিতরটা নাড়াচাড়া দিয়ে উঠলেও ওকে বুঝতে না দিয়ে বললাম, তোমার এসব আত্মাধিক কথাবার্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। পরীক্ষায় যদি ফেল করো তাহলে তোমার মা আমার বেতন মেরে দিবে। আচ্ছা, তোমার মাকে দেখলাম না বাসায়। আন্টি কি আজকে বাসায় নেই? রিশফা বইয়ের দিকে তাকিয়েই বলল, মা তো ছাদে গিয়েছে চাঁদ দেখার জন্য। আজকে চাঁদটা পরিপূর্ণ রূপ নিয়েছে। কি অদ্ভুত কথা বলে এই মেয়েটা। আমি বললাম, রিশফা আমার অনেক তৃষ্ণা পেয়েছে, 1 গ্লাস পানি এনে দিবে? সাথে সাথে রিশফা চেয়ার থেকে নেমে পানি আনতে চলে গেল। এই প্রথম রিশফাকে হাঁটতে দেখলাম। তার পায়ের দিকে তাকালাম, না, পা তো ঠিকই আছে। শুনেছি ভূত প্রেতের পা নাকি উল্টো থাকে, কিন্তু রিশফার হাঁটার ভঙ্গি একদম আলাদা, যেন কোনো রোবট হেঁটে যাচ্ছে। আমি বসে বসে ভাবছি কি করব এখন। এখানে কোনো কিছুই স্বাভাবিক না, কিছু একটা হচ্ছে এখানে। রিশফার মা এত রাতে ছাদে গিয়েছে চাঁদ দেখতে, ব্যাপারটা কেমন অদ্ভুত। আর রিশফার এসব রহস্যময় কথা আমাকে নাড়িয়ে দিচ্ছে বারবার। এর মাঝে রিশফা আসলো 1 গ্লাস পানি হাতে। আমাকে পানি দিয়ে সে আবার বইয়ের দিকে মনোযোগ দিল। আমি পানিটা মুখে দিয়ে কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম। পানি যে এত স্বাদ হতে পারে তা আমি কখনোই ভাবিনি। অদ্ভুত একটা মিষ্টি ঘ্রাণ আসছে পানি থেকে। পুরোটা খেয়ে নিলাম। তারপর গ্লাসটা টেবিলে রেখে হাত দিয়ে মুখটা মুছে নিলাম। তারপর রিশফাকে বললাম, রিশফা পানিটা খুব মজার ছিল, এই ধরনের পানি আমি কখনোই খাইনি এর আগে। এই বলে হঠাৎ নিজের হাতের দিকে চোখ গেল। আমার হাতে রক্ত লেগে আছে। হাতটা জামায় মুছে আবার মুখে হাত দিলাম। এবার আমি ঘাবড়ে গেলাম, রক্তটা আমার মুখ থেকে লেগেছে। তাহলে রিশফাকে আমাকে পানির বদলে রক্ত খাইয়েছে? রিশফার দিকে তাকিয়ে দেখলাম সে তার আঁকা ছবিটাই বারবার এলোমেলোভাবে কলম চালাচ্ছে। প্রাণীটার মুখটাকে ঝলছে দিচ্ছে কলম দিয়ে। মুখের ভিতর কেমন যেন লাগছে এখন, রক্ত খেয়েছি ভাবতেই ভিতরে সবকিছু উল্টে বেরিয়ে আসছে। এবার আর সাহস দেখানোর সাহস করলাম না। উঠে দৌড় দিলাম দরজার দিকে, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করলাম, পিছনে তাকিয়ে দেখলাম পড়ার রুমের দরজায় রিশফা দাঁড়িয়ে আছে, একটুও নড়াচড়া করছে না। অবশেষে দরজা খুলে গেল। আমি বের হয়ে শরীরের সব শক্তি দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। কিন্তু এ কি, আমি আবার সে রিশফাদের দরজার সামনে। রিশফা এখনো সেখানে ঠাই দাঁড়িয়ে আছে। আমি আবার দৌড়ে নামলাম সিঁড়ি বেয়ে, কিন্তু আবারও ঘুরে ফিরে সেই দরজার সামনেই চলে আসলাম। আমি বুঝে গেলাম এখান থেকে বের হতে দিবে না আজ আমাকে। তাই আমি এবার দৌড় দিলাম ছাদের দিকে। মানুষ যতই সাহসী হোক, চোখের সামনে মৃত্যু দেখলে ভয় তাকে পেতেই হবে। ছাদে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম, নিজের নামার মতো কোনো কিছু আছে কিনা। হঠাৎ আমার চোখ পড়লো কালো জুব্বা পরা কেউ একজন দাঁড়িয়ে আছে, যেখানে রিশফাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। কালো জুব্বা বলতে যারা জাদুবিদ্যা চর্চা করে তাদের এক ধরনের কালো পোশাক থাকে। তখনই আমার মনে পড়লো রিশফা বলেছিল তার মা ছাদে চাঁদ দেখার জন্য এসেছে। তাহলে এটাই কি রিশফার মা? আমি কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, আন্টি। ডাক শুনে এসে ধীরে ধীরে আমার দিকে মুখ ঘোরালো। রিশফার মায়ের অন্য এক রূপ, সারা মুখে রক্ত লেগে আছে, গলায় বিভিন্ন মালা ঝুলানো।
আর হাতে কঙ্কালের খুলি। রক্তমাখা মুখে উদ্ভট একটা হাসি দিল আমার দিকে তাকিয়ে। আমি জানি যত যাই হোক এই মুহূর্তে আমি জ্ঞান হারাবো না, তাই ইচ্ছা করেই পড়ে গেলাম জ্ঞান হারানোর ভান করে। চোখ বন্ধ করে শুয়ে রইলাম। প্রায় 5 মিনিট হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। একবার ভাবলাম চোখ খুলে দেখবো, আবার ভাবলাম এভাবেই থাকি কিছুক্ষণ। হঠাৎ ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। নিশ্চয়ই রিশফা আর তার মা কথা বলছে। একটু স্পষ্ট শোনার জন্য খরগোশের মতো কান খাড়া করে দিলাম। রিশফার মা বলছে, তোকে না বলেছিলাম পরবর্তী আমাবস্যা পর্যন্ত এই ছেলেকে বুঝতে দেওয়া যাবে না কিছু, তাহলে এত তাড়াহুড়ো করার কারণ কি? রিশফা বলল, আমি কি করব? ওর সাহসের পরীক্ষা নিতে গিয়েই তো এত কিছু হয়ে গেল। অন্য সবার চেয়ে ওর সাহস অনেক বেশি। এত সহজ হবে না ওকে আমাবস্যা পর্যন্ত ধরে রাখা। রিশফার মা বলল, ধরে যা রাখতেই হবে, না হলে ডোরিয়া আমাদের মেরে ফেলবে। আমি সবকিছু শুনছিলাম কান পেতে, কিন্তু এই ডোরিয়াটা আবার কে? শুয়ে শুয়ে সবকিছু শুনলাম, কিন্তু কিছুই মাথায় ঢুকলো না। তারা মা আমি আসলে কি চাই? কেন তারা আমাকে আমাবস্যা পর্যন্ত জীবিত রাখতে চাই? আর এই ডোরিয়াটাই বা কে, যাকে মা মেয়ে ভয় পাচ্ছে? এসব পরেও জানা যাবে, এখন নিজেকে বাঁচাতে হবে আমার। ধীরে ধীরে এক চোখ খুলে চারপাশটা একটু দেখার চেষ্টা করলাম। কাউকে দেখলাম না। মা মেয়ে গেল কোথায়? হঠাৎ দেখলাম চিলেকোঠার কাছে 2টা ছায়া দেখা যাচ্ছে। তার মানে তারা ওইখানে দাঁড়িয়েই এতক্ষণ এসব বলছিল। এখন ছাদ থেকে লাফ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। 3তলা থেকে লাফ দিলে অন্তত মরবো না, বড় জোর হাত পা ভাঙবে। মনে মনে 1 2 3 বলে সোজা দৌড় দিয়ে ঝাঁপ দিলাম ছাদ থেকে। প্রায় 2 মিনিট আলুর বস্তার মতো নিচেই পড়ে রইলাম। আমার সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে, মাথাটা ভন ভন করে ঘুরছে। একটু স্বাভাবিক হওয়ার পর বুঝতে পারলাম হাত নাড়াতে পারছি না, হয়তো ভেঙে গিয়েছে। কিন্তু এখন আমাকে এই জায়গা থেকে যেতে হবে। অনেক কষ্টে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় দিলাম। হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমাকে দূরে ছিটকে ফেলে দিল। আমার চোখ গেল ছাদের দিকে। রিশফা হাওয়ায় ভেসে আছে, মাথা উপরের দিকে দিয়ে। চোখের পলকে রিশফা একদম আমার কাছে চলে আসলো। সুচালো দাঁতগুলো বের করে বলল, শুধু শুধু নিজেকে ক্লান্ত কেন করছেন স্যার? আপনি গোলকধাঁধা থেকে বের হতে পারবেন না। আমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে সামান্য হাসি দিয়ে বললাম, আমাকে তুমি সাইকো বলেছিলে না তখন? সাইকোদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি তোমার এই গোলকধাঁধা থেকে বের হয়ে দেখাবো। এটা বলে রিশফার ভয়ঙ্কর রূপ উপেক্ষা করে হাঁটা দিলাম। দেখি আমাকে কে আটকায়। হিন্দুপাড়া অতিক্রম করার সময় মনে হলো কেউ আমার পিছু নিয়েছে। আমি স্পষ্ট তার উপস্থিতি টের পাচ্ছি। রিশফা হয়তো আমার পিছু নিয়েছে। আরো জোরে হাঁটা দিলাম। এবার সেই শীষ বাজানোর শব্দটা কানে ভেসে এলো। থমকে দাঁড়ালাম। পেছনে তাকিয়ে দেখলাম সেই লোকটা দাঁড়িয়ে আছে, একটা কাপড়ের ব্যাগ হাতে। আমি বললাম, এখন আপনার সাথে বকবক করার সময় নেই। কোন রকম জান নিয়ে ফিরে এসেছি, আমাকে হাসপাতালে যেতে হবে। হাত ভেঙে ফেলেছি। এই বলে উল্টো ঘুরে চলে আসতে যাচ্ছিলাম, তখনই সে আমাকে উদ্দেশ্য করে বলল, রহস্য না জেনেই চলে যাচ্ছিস? চাইলেই কি তুই যেতে পারবি? আমি দাঁড়ালাম তার কথা শুনে। তারপর তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন এই রহস্য? কি হচ্ছে ওই বাড়িতে? কে এই রিশফা? লোকটা রাস্তার পাশে গিয়ে একটা গাছের গোড়ায় বসলো। আমাকেও সেখানে বসতে বলল। আমি গিয়ে তার পাশে বসলাম। আমার যেন মনে হলো একটা বরফের খণ্ডের পাশে বসেছি। তার শরীর থেকে প্রচুর ঠান্ডা হাওয়া বের হচ্ছে। হঠাৎ সে তার ঠান্ডা হাত দিয়ে আমার ভাঙা হাতটা ধরে মোচড় দিল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু অনুভব করলাম এখন হাতে কোনো ব্যথা নেই। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দেখলাম আমার হাতটা একদম ভালো। আমি বললাম, এটা কিভাবে করলেন? আপনি আসলে কে? সে কথা এড়িয়ে বলতে শুরু করলো, রিশফা ছিল খুবই সাধারণ একটা মেয়ে, খুব চঞ্চল প্রকৃতির, হাসি খুশি থাকতো সবসময়। প্রতিদিন এদিক দিয়ে স্কুলে যেত এবং স্কুল থেকে সোজা বাসায় চলে আসতো। কোন রকম বাজে আড্ডায় নিজেকে জড়াতো না। কিন্তু হঠাৎ করে একদিন রিশফা নিখোঁজ হয়ে যায়। সবাই তাকে পাগলের মতো খুঁজলো, কোথাও রিশফাকে খুঁজে পাওয়া গেল না। রিশফার মা থানায় জিডি করলো। রিশফার বাবাও ইতালি থেকে চলে আসলো মেয়ের নিখোঁজের সংবাদ শুনে। এইটুকু বলে তিনি থামলেন। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? রিশফাকে কিভাবে খুঁজে পাওয়া গেল? তিনি আবার বলতে লাগলেন, 2 দিন কেটে গেল, কিন্তু কেউ রিশফার কোনো খোঁজ দিতে পারলো না। রিশফা নিখোঁজ হয় শনিবার বিকেলে স্কুল থেকে ফেরার সময়। অবশেষে বুধবার রাত 11টা বাজে রিশফাকে খুঁজে পাওয়া গেল, তাদের বিল্ডিংয়েরই পেছনে। আমি বললাম, কোথায় ছিল রিশফা এই কয়েকদিন? তারপর কি তাকে জিজ্ঞেস করা হয়নি? লোকটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মৃত মানুষকে জিজ্ঞেস করে কি উত্তর পাওয়া যাবে? আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মৃত মানুষ মানে? সেদিন কি রিশফার লাশ পাওয়া গেছিল? হ্যাঁ, হাত পা মুখ বাঁধা অবস্থায় বিল্ডিং এর পেছনের নালার মাঝে রিশফার লাশ ভেসে উঠেছিল। পুলিশ এসে লাশ নিয়ে গেল পোস্টম্যাডামের জন্য। রিশফার বাবা আদরের মেয়েকে হারিয়ে হাও মাও করে কেঁদেছিল। রিশফার বাবার কান্না দেখে সেদিন কেউ তার চোখের পানি আটকে রাখতে পারেনি। এত সুন্দর একটা ফুটফুটে মেয়ের এমন রহস্যময় মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না। কিন্তু রিশফার মা একটুও কাঁদেনি সেদিন। সবাই ভেবেছিল মেয়ের শোকে পাথর হয়ে গিয়েছে। রিশফাকে এনে দাফন কাফন করানো হলো। প্রায় কয়েকদিন তদন্ত চলল,
কিন্তু পুলিশ রিশফার মারা যাওয়ার কোনো ক্লু খুঁজে পেল না। এদিকে একদিন হঠাৎ মেয়ের চিন্তায় রিশফার বাবা স্ট্রোক করে মারা গেল। রিশফাদের পরিবারটা একদম এলোমেলো হয়ে গেল। স্বামী ও মেয়ে হারানোই রিশফার মা দিন দিন কেমন যেন হয়ে গেল। হঠাৎ রিশফার মাও একদিন উধাও হয়ে গেল গ্রাম থেকে। প্রতিবেশীরা অনেক খুঁজেও তাকে পায়নি। তারপর কেটে গেল 4 মাস। হঠাৎ একদিন রিশফার মা গ্রামে ফিরে এলো। সবাই তাকে দেখে অনেক খুশি হলো। জিজ্ঞেস করলো এতদিন কোথায় ছিল, কি করছিল। রিশফার মা কারো কথায় কোনো জবাব দিল না। সেই যে এসে বাসায় প্রবেশ করেছে, সেই দিন থেকে আর কোনোদিন সে বাসা থেকে বের হয়নি। প্রতিবেশীরা মাঝে মাঝে তাকে শুধু রাতের বেলায় ছাদে দেখতে পেত। আমি বললাম, রিশফা যদি মারা গিয়ে থাকে তাহলে সে কে, যে এখন রিশফার মায়ের সাথে আছে? আর রিশফার মা এতদিন কোথায় হারিয়ে গিয়েছিল? এবার সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ব্ল্যাক ম্যাজিক। আমি বললাম, মানে? রিশফার মা রিশফাকে ফিরিয়ে আনতে এতদিন নিখোঁজ ছিল? সে আবার বলল, সে এমন কারো কাছে গিয়েছিল যে তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে। এর বিনিময়ে অবশ্য তাকে একটা ভয়ঙ্কর শর্ত দেওয়া হয়েছিল। রিশফার মা তার মেয়েকে ফিরিয়ে আনতে সবকিছু করার জন্য প্রস্তুত ছিল। শর্তটা ছিল প্রতি আমাবস্যায় একজন যুবক বলি দিতে হবে তাকে উদ্দেশ্য করে। আমি বললাম, কাকে উদ্দেশ্য করে? রিশফার মা কার কাছে গিয়েছিল? লোকটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, দরিয়া নামের এক ভয়ঙ্কর সত্তার কাছে গিয়েছিল সে। দরিয়া সাধারণ কেউ নয়, রক্তচোষা পিশাচদের সর্দার সে। এবং রিশফার মা তার শর্তে রাজি হয়েছিল। দরিয়া রিশফাকে ফিরিয়ে এনেছে। সেই থেকে প্রতি আমাবস্যাতেই একজন করে যুবক দরিয়াকে উৎসর্গ করতে হয়। এই আমাবস্যায় তুই উৎসর্গ হইবি। আর এজন্যই এত আয়োজন। তুই যত চেষ্টাই করিস না কেন, মরতে তোকে হবেই। আমি হতাশাগ্রস্ত চেহারায় জিজ্ঞেস করলাম, রিশফা কিভাবে মারা গিয়েছিল সেদিন? আর আমার কি কোনো পথ নেই এ থেকে বাঁচার? লোকটা আমার হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আজকে অনেক জেনে ফেলেছিস, বাকিটা না হয় মরার আগেই জানবি। আপনি এত কিছু কিভাবে জানেন? আপনি কে? লোকটা আমার মুখের কাছে এসে ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আমি ডরিয়া।